নমস্কার বন্ধুরা, আনন্দমেলা পুজোবার্ষিকী 1414-তে প্রকাশিত সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস হেয়ালির অন্ধকারে এর দ্বিতীয় পর্বের দ্বিতীয় অংশ পড়ছি। আবিরবাবু শুরু করলেন, আমাদের মামার বাড়ি পুরুলিয়ার মুরাডিতে। জেঠুমনির হাত ধরে মায়ের সঙ্গে মামার বাড়িতে উঠলাম। আসার পথেই বাবার পারলৌকিক ক্রিয়াকর্ম শেষ করা হয়েছিল। মা জানতেন বাপের বাড়িতে বেশি দিন টাই হবে না, কারণ মামারা খুবই গরিব। ট্রেনে অত বড় ডাকাতির পরও মা কিভাবে যেন কিছু টাকা গয়না লুকিয়ে আনতে পেরেছিলেন। সেগুলো চুপি চুপি জ্যাঠামশাইকে দিয়ে বললেন, মাথা গুঁজার ঠাই এবং ছোটোখাটো কিছু ব্যবসার চেষ্টা করুন, ছেলেগুলোকে মানুষ করতে হবে। মালকিনের আজ্ঞা মাথায় নিয়ে পুরুলিয়া শহরে চলে এলেন জেঠুমনি। সাপ্লাইয়ের ব্যবসা শিখেছিলেন বাবার কাছে। অল্প কয়েক মাসের মধ্যেই কাঠ সাপ্লাইয়ের বিজনেস দাঁড় করিয়ে ফেললেন। বাগান সমেত বেশ বড় বাড়ি কেনা হলো পুরুলিয়া শহরের পাশে নডিয়া অঞ্চলে। ব্যবসা বাড়ি সবই কিন্তু মায়ের নামে। জেঠুমনি ম্যানেজার হিসাবে কাজ করতেন। মা ব্যবসা বুঝতেন না, মাথাও কামাতেন না। ঘর সংসার আমাদের মানুষ করা নিয়ে ব্যস্ত থাকতেন। বর্দার লেখাপড়া বেশি দূর এগোলো না। জেঠুমনির সঙ্গে ব্যবসায় যোগ দিল। মেজদা হায়ার সেকেন্ডারির পর হোমিওপ্যাথি পড়ে চেম্বার খুলল পুরুলিয়া বাজারে। ঘটনাচক্রের 3 ভাইয়ের মধ্যে পড়াশোনার আগ্রহ আমার বরাবরই বেশি। রেজাল্ট ভালোই করতাম। পুরুলিয়ায় গ্র্যাজুয়েশন করে কলকাতায় MA পড়তে চলে এলাম। মেসে থেকে পড়াশোনা চালিয়েছি। খরচ পাঠাতেন জেঠুমনি। PhD করার পর কলেজে চাকরি পেলাম। ইতিমধ্যে মা মারা গেলেন। সমস্ত সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গিয়েছিলেন জেঠুমনিকে। মা এই কাজটা করেছিলেন মৃত্যুর অনেক আগে। জেঠুমনিকে বলে গিয়েছিলেন, আমি মরে গেলেই ছেলেদের সম্পত্তি ভাগ করে দেবেন না। যেদিন বুঝবেন আপনি আর সামলাতে পারছেন না, তখনই দেবেন। জেঠুমনি অক্ষরে অক্ষরে পালন করলেন মায়ের নির্দেশ। এখন ওর বয়স প্রায় 80। কয়েক মাস আগে আমার ফুলবাগানের ফ্ল্যাটে ফোন করে বললেন, আবির, এ বাড়িতে তোমাকে যে একবার আসতে হবে, অন্তত একদিনের ছুটি নিয়ে চলে এসো। জানতে চাইলাম কেন হঠাৎ। জেঠুমনি বললেন, আমার বয়স হচ্ছে, শরীর ভালো যাচ্ছে না। এবার ভাবছি মায়ের সম্পত্তি তোমাদের বুঝিয়ে দিয়ে যাব। আমি তখনই রাজি হইনি। বলেছি, এত তাড়ার কি আছে, হবে কোন, আপনি এখন অনেক দিন বাঁচবেন। জেঠুমনি বললেন, তাড়া আছে, তুমি এসো, বলবো। একটানা কথা বলে একটু থামলেন আবিরবাবু। উনি প্রফেসর হিসাবে যথেষ্ট ভালো। বাচনভঙ্গিমা দেখেই টের পাচ্ছে জিনু। একটু বেশি বিরতি নিচ্ছেন দেখে দীপকাকু তাড়া দিলেন। তারপর গেলেন আপনি পুরুলিয়ায়? গেলাম। গিয়ে এক আশ্চর্য পরিস্থিতির মধ্যে পড়লাম। কথার মাঝে দীপকাকু হঠাৎ বলে উঠলেন, বাই দ্য ওয়ে, আপনি কিন্তু এখনো বলেননি বিয়ে করেছেন কি না। সরি, বলা উচিত ছিল। হ্যাঁ, আমি বিবাহিত। একটি 6 বছরের কন্যা সন্তান আছে। জেঠুমনি ফোন পেয়ে সপরিবার পুরুলিয়ায় গিয়েছিলেন? জিজ্ঞেস করলেন দীপকাকু। না, একাই গিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, মা মারা যাওয়ার পর থেকে ও বাড়ি যাওয়া আমাদের প্রায় হয়ই না। টানটা কমে গিয়েছে। একই বাড়িতে আলাদা হয়ে গিয়েছে দুবাই। জেঠুমনিও থাকেন অন্য পোর্শনে। বয়স্কা কাজের মাসি দেখাশোনা করে তার। একদিনের ব্যাপার, কোনো বিয়ে পার্বণ নয়। আমার স্ত্রী যেতে চাইল না। তারপর বলুন, ওখানে গিয়ে কোন আশ্চর্য অবস্থার মধ্যে পড়লেন। দীপকাকু প্রসঙ্গে টেনে আনেন আবিরবাবুকে। বলতে থাকলেন আবিরবাবু, এমনিতে বাড়ির পরিস্থিতি স্বাভাবিক ছিল। অনেক দিন পর গিয়েছি, সকলেই খুব খুশি। মিসেস আর মেয়েকে নিয়ে যায়নি বলে রাগ অভিমান করছিল। এসবের মাঝে জেঠুমনি আলাদা করে ডেকে নিলেন আমাকে। নিজের ঘরে বসিয়ে বললেন, সম্পত্তি ভাগাভাগি নিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি তুমি এতে দুঃখ পাবে না। জানতে চাইলাম কি সিদ্ধান্ত। জেঠুমনি বললেন, এ বাড়ির কোনো অংশই তোমাকে দিচ্ছি না। ব্যবসা তোমার বর্দা চালাচ্ছে। আমি আর ও ব্যাপারে কোনো খোঁজ নিই না। ব্যবসা ওর নামেই করে দিলে হবে। তোমার মায়ের গয়নাগাটি বউয়েরা পেয়েছে।
তোমার বউকেও দেওয়া হয়েছিল বিয়ের সময়। যৎসামান্য যা ছিল এ বাড়ির 2 বউ ভাগ করে নিয়েছে। জানতে চাইলাম আপনি দিলেন কেন? বিষণ্ণ মুখে জেঠুমনি উত্তর দিলেন, ওদের একটি করে মেয়ে আছে। জন্মদিনে বৌমারা গয়নাগুলো চেয়ে নিল, বলল দিয়ে রাখুন, বিয়ের সময় লাগবে। জেঠুমনির গলার স্বর শুনেই বোঝা যাচ্ছিল বৌদিদের চাপের মুখে উনি বাধ্য হয়েছেন গয়নাগুলো বিলিয়ে দিতে। জেঠুমনির অসহায়তা উপলব্ধি করেও একটু রাগ হচ্ছিল আমার। বললাম, আমারও তো মেয়ে আছে, সে ঠাকুরমার স্মৃতি কিছু পাবে না? জেঠুমনি বললেন, তোমার প্রতি যে অবিচার হচ্ছে জানি, কিন্তু কিছু করার নেই আমার। তুমি যদি এ বাড়িতে বসবাস করতে এতে সমস্যা হতো না। হিসেব মতো মায়ের বিজনেসের তোমরা 3 ভাই ভাগিদার। বড় ব্যবসার ভাগ দেবে না, কেননা ওই নিয়ে সে পড়ে আছে। মেজো ব্যবসার ভাগ চেয়েছিল, বড় বোধ হয়ে টাকা দিয়ে ম্যানেজ করেছে। আমি বললাম, তার মানে যা দাঁড়ালো, মায়ের সম্পত্তির উপর কোনো অধিকার আমার রইল না। তাহলে আপনি আমাকে ডেকে পাঠালেন কেন? উত্তরে জেঠুমনি বলেছিলেন, আইন অনুযায়ী অধিকার তোমার আছে, সেই অধিকারটাও ছেড়ে দেওয়ার জন্য তোমাকে ডেকে পাঠিয়েছি। আমি তো অবাক, একই অদ্ভুত পরিস্থিতি। আমাকে বঞ্চনা করা হচ্ছে, সেটা মাথা পেতে নিতে হবে আমাকে। আমার হতাশ মুখ দেখে জেঠুমনি বলতে থাকলেন, দেখো আবির, তুমি হচ্ছ বাবা মায়ের সুযোগ্য সন্তান। তুমি শিক্ষিত, প্রফেসর, গাড়ি, ফ্ল্যাট সবই আছে। তোমার কি দরকার মায়ের সম্পত্তি? তোমাকে নিয়ে আমার কত গর্ব জানো? আমি বললাম, আপনি তাহলে বলতে চাইছেন ভালো পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানোটাই আমার অপরাধ হয়েছে, সেই জন্যই আমি সম্পত্তি থেকে বঞ্চিত হলাম। আমার কথা শুনে জেঠুমনি আরও বিমর্ষ হয়ে পড়লেন। একটু সময় নিয়ে মন খারাপের গলায় বলতে লাগলেন, তোমাকে বঞ্চিত করার কোনো অভিপ্রায় আমার নেই। আমি চাইছি তোমাদের ভাইদের মধ্যে সম্পর্কটা যেন ভালো থাকে। তাই আমি বলি কি, সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে আজ রাতে যে মিটিংয়ে বসবো, তুমি সেখানে সকলকে জানিয়ে দেবে এই সম্পত্তির সমস্ত অধিকার তুমি ছেড়ে দিচ্ছ। আমি বললাম, একথা তো আমি ফোনেও জানিয়ে দিতে পারতাম, খামোকা এখানে ডেকে আনলেন কেন? জেঠুমনি বললেন, শুধু মুখে বললে তো হবে না, উইলে সই সাবুদেরও ব্যাপার আছে। তোমার আশাটা তাই জরুরি ছিল। তাছাড়া তোমার এই বদান্যতা দেখে বাড়ির মানুষগুলো তোমার প্রতি শ্রদ্ধাশীল হবে। তুমি যে সত্যি মানুষের মতো মানুষ হয়েছ সেটা প্রমাণ হবে আবার। জেঠুমনি যে ঠিক কার হয়ে কথা বলছেন বুঝে উঠতে পারছিলাম না। উনি কি সত্যিই আমার জন্য গর্বিত, নাকি দাদাদের স্বার্থ রক্ষার জন্য ব্যস্ত? আমার ভাবনার মাঝে জেঠুমনি বলে উঠেছিলেন, তবে তুমি চিন্তা করো না, বংশের একটা গুরুত্বপূর্ণ স্মারক তোমাকে আমি দেব। বিষয়টা গোপন রাখবে তুমি, এ বাড়ির কাউকে বলবে না। আজ মিটিংয়ে বসে নিজের সম্পত্তি দাদাদের নামে লিখে দেবে। থামলেন আবিরবাবু। প্যাকেট থেকে আবার একটা সিগারেট বার করে দীপকাকুকে অফার করলেন। মাথা নেড়ে না করলেন দীপকাকু। বললেন, আপনি নিশ্চয়ই জেঠুমনির কথা অনুযায়ী কাজ করলেন। সিগারেট ধরালেন আবিরবাবু। দোয়া চড়ে বললেন, হ্যাঁ। ভেবে দেখলাম জেঠুমনি ভুল কিছু বলছেন না। ওখানকার সম্পত্তি ধরে রাখতে পারবো না আমি। দাদাদের সঙ্গে যে কিনো সম্পর্কটা আছে সেটা নষ্ট করে লাভ নেই। পরে যখন দেশের বাড়ি আসবো খাতির যত্ন পাবো। আপনি সত্যিই নির্লোভ, বলে উঠলেন দীপকাকু। আবিরবাবু হেসে ফেলে বললেন, না মশাই, নির্লোভ তকমা পাওয়ার লোকটা তো আছে। দীপকাকুর টুটেও হাসিটা সংক্রমিত হলো। ফের আবিরবাবু বলতে শুরু করলেন, পরের দিন ব্যাগ গুছিয়ে বিদায় নিতে গেলাম জেঠুমনির কাছে। তখনই উনি আমার হাতে তুলে দিলেন বিষ্ণু মূর্তিটা। বংশসূত্রে পাওয়া ওই আমার একমাত্র স্মারক। মূর্তিটা আমার চেনা, বাড়ির সকলেই এর অস্তিত্ব জানে। জেঠুমনির গড়ের পাশে ঠাকুরঘর, সেখানেই ছোট্ট সিংহাসনে মূর্তিটা থাকে। গৃহদেবতা আমাকে দিয়ে দেওয়া হচ্ছে দেখে বেশ অবাক হয়েছিলাম। জেঠুমনিকে বললাম, এটা দিয়ে দিচ্ছেন? রোজ এই মূর্তিটার তো পুজো করেন আপনি। জেঠুমনি বললেন, কদিন আর বাঁচব, আমি মরে গেলে ঠাকুর আর পুজো পাবেন না। পেতলের দামেই হয়তো মূর্তিটা বেচে দেবে বাড়ির লোক। আমি তখন বললাম, ঠাকুর ঘরে মূর্তিটাকে না দেখতে পেয়ে বাড়ির সকলেই তো খুঁজবে, কি বলবেন আপনি? এদিকে আমাকে বলছেন এটার ব্যাপারে কাউকে কিছু না বলতে। জেঠুমনি বললেন, ওসব আমি ঠিক ম্যানেজ করে নেব, তুমি শুধু মূর্তিটাকে সুরক্ষিত রেখো। এটা আসলে তোমার বাবার স্মৃতি,
অসম থেকে পালিয়ে আসার সময় ট্রেনে যখন ডাকাত পড়ল, তোমার বাবা আমাকে চুপি চুপি এটা দিয়ে বলেছিলেন, দিবাকর, মনে হচ্ছে এরা আমাদের নিঃস্ব করে ছাড়বে। এই মূর্তিটা আর আমার পরিবার নিয়ে তুমি পাশের কামরায় চলে যাও। হয়তো আমাকে খুনও করতে পারে ডাকাতরা। আমার স্ত্রী সন্তানদের দেখো, আগলে রেখো বিষ্ণু মূর্তিটাকে। ছেলেরা বড় হলে মূর্তিটা তাদের দিয়ে বলো, এই দেবতা আমাদের বংশের সৌভাগ্য বহন করছেন। কতদিন করবেন বলা মুশকিল। যদি তেমন দুর্দিন আসে, বুঝবে দেবতার ক্ষমতা শেষ হয়েছে। মূর্তিটা যেন ব্যঙ্গে খান খান করে দেয় তারা। তোমার বাবার সঙ্গে ওই শেষ কথা আমার। কত করে বললাম, বাবু, আমি আপনার পাশেই থাকি, ডাকাতদের সঙ্গে যদি লড়তে হয় একসঙ্গে লড়ব। বাবু শুনলেন না, বললেন, তুমি মরে গেলে কেউ দেখার থাকবে না ওদের। আবির্বাবু চুপ করে গেলেন। জুনুক বলে উঠল, তারপর মূর্তিটা নিয়ে এলেন বাড়ি? আবির্বাবু মাথা নেড়ে হ্যাঁ বললেন। দীপকাকু ফিরে গেলেন গোড়ার প্রশ্নে, মূর্তিটা নিয়ে ব্যাংকে গিয়েছিলেন কেন? আবির্বাবু বললেন, নিয়ে যাইনি, ব্যাংক থেকে মূর্তিটা নিয়ে ফিরছিলাম। বুঝলাম না, বললেন দীপকাকু। আবির্বাবু বলে যেতে লাগলেন, প্রায় 1 মাস হলো মূর্তিটা পুরুলিয়া থেকে নিয়ে এসেছিলাম। দিন 4 বাড়িতেই ছিল। মূর্তির সঙ্গে যে কাহিনীটা জড়িয়ে আছে বলেছিলাম স্ত্রীকে। খুব একটা স্বস্তি বোধ করেনি আমার মিসেস। বলেছিল এসব অলৌকিক ব্যাপার স্যাপারে তার বেশ ভয় হয়। মূর্তিটা ব্যাংকের ভল্টে রেখে দেওয়া ভালো। আমিও ভেবে দেখলাম বুদ্ধিটা মন্দ নয়। মূর্তিটা সবচেয়ে সুরক্ষিত থাকবে ব্যাংকের ভল্টে। বাড়ি থেকে চুরি হয়ে যাওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। বাইপাসের দ্বারে ব্যাংকটার ম্যানেজার আমার বন্ধু, বাড়ি থেকে কাছে হয়। ওই ব্যাংকের ভল্টে রাখলেন মূর্তিটা, সেখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসছিলেন কেন? দীপকাকুর প্রশ্নের উত্তরে আবির্বাবু নড়েচড়ে সোজা হয়ে বসলেন। বললেন, রহস্যের শুধু এখান থেকেই। মূর্তিটা ভল্টে রাখার দিন 10 পর ম্যানেজার বন্ধু আমাকে ফোন করলো। বলল, যত তাড়াতাড়ি সম্ভব একবার ব্যাংকে আয়। গেলাম। দেখলাম দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়ে অমিতাভ বসে আছে চেম্বারে। জানতে চাইলাম কি হয়েছে। বলল, বিচ্ছিরি একটা সমস্যায় পড়েছি, কি করব ভেবে পাচ্ছি না। চাকরি জীবনে এরকম প্রবলেম আগে কখনো ফেস করিনি। আমি ওকে প্রথমে শান্ত হয়ে সব কথা গুছিয়ে বলতে বললাম। অমিতাভ যা বলল তা হচ্ছে, 2 দিন আগে অফিসে ওর চেম্বারে একটা উড়ো ফোন এসেছিল। ফোনে লোকটি বলল, ম্যানেজার বাবু, আপনার ব্যাংকে একটা বড়সড় চুরির প্ল্যান তৈরি হয়েছে, আপনাকে সতর্ক করে দেওয়ার জন্য ফোনটা করলাম। অমিতাভ ফোনের অপ্রান্তের লোকটার পরিচয় জানতে চাইল। সে বলল, এখন জানানোর অসুবিধা আছে, পরে এক সময় গিয়ে আলাপ করে আসবো। আগে চুরির প্ল্যানটা শুনুন। মূলত আপনাদের ব্যাংকের ভল্ট ভাঙাচুরদের উদ্দেশ্য। কাজটা করবে রাতে। ব্যাংকের সিকিউরিটি ম্যান সুরেশ তাপার ছেলেকে অপহরণ করা হবে। ছেলেকে ফেরত দেওয়া শর্ত থাকবে একটাই, চোরদের ভল্ট পর্যন্ত পৌঁছে দিতে হবে। এতদূর শুনে অমিতাভ বলেছিল, আপনি যে ব্যাংকের এত বড় একটা উপকার করলেন, আপনার স্বার্থ কি? উত্তরে লোকটা বলেছিল, আমি দেশের একজন সাধারণ নাগরিক, যে কোনোভাবেই হোক ওদের প্ল্যানটা জেনে ফেলেছি। আমার কর্তব্য আপনাদের সতর্ক করা। রাখছি, পরে আলাপ হবে। তারপরে ফোনটা কেটে দিয়েছিল লোকটা। ভুতুড়ে কলটাকে প্রথমে মন থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল অমিতাভ, কিন্তু একটা খচখচানি লেগেছিল মাথায়। প্রাথমিক সতর্কতা হিসাবে সে ডেকে পাঠালো সুরেশ তাপাকে। সুরেশ ব্রাঞ্চের রাত দিনের পাহারাদার, বউ ছেলে নিয়ে তাকে ব্যাংক বাড়ির একটা গড়ে। অমিতাভ সুরেশকে বলল, তোমার ছেলেকে কদিন একটু চুকে চুকে রাখো তো। স্বাভাবিক কারণে সুরেশ জিজ্ঞেস করলো, কেন স্যার? অমিতাভ তক্ষুনি একটা গল্প বানিয়ে বলল, স্কুলের বাচ্চাদের আজকাল খুব অপহরণ করা হচ্ছে। এই তো 2 দিন আগে আমাদের পাড়ার একটা ছেলেকে কারা যেন তুলে নিয়ে গিয়েছে। তাই বলছিলাম ছেলের দিকে একটু নজর রেখো। ম্যানেজার বাবুর কথায় গুরুত্ব দেয়নি সুরেশ। হেসে বলেছিল, আমরা স্যার গরিব লোক, আমাদের ছেলেকে তুলবে না ওরা। টাকা চাইলে তো দিতে পারবো না। সেই সুরেশের চেহারা বদলে গেল পরের দিন। বয়ে উদ্ভ্রান্তের মতো ঢুকলো অমিতাভর চেম্বারে। তখন প্রায় বেলা 12টা। অমিতাভকে বলল, স্যার, আপনার কথা মিলে গেল। আমার ছেলে স্কুল বাসের জন্য দাঁড়িয়েছিল বড় রাস্তায়। একটা বাইক এসে থামলো ওর সামনে। বাইকের লোকটা ছেলেকে বলল, চলো স্কুলে পৌঁছে দিই। ছেলে রাজি হয়ে গেল। বাইক চড়তে খুব ভালোবাসে। লোকটা ছেলেকে নিয়ে যখনই স্কুলের রাস্তার বদলে অন্য রাস্তা ধরল, চেঁচাতে শুরু করলো ছেলেটা। রাস্তায় তখন অনেক লোকজন।
লোকটা ছেলেকে বাইক থেকে নামিয়ে পালিয়ে গেল। গোটা ঘটনা বলার পর সুরেশ অমিতাভকে বলল, আপনি স্যার নিশ্চয়ই জানতেন এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে, তাহলে গতকাল আপনি কেন আমাকে বললেন ছেলেকে চুপে চুপে রাখতে? অমিতাভ সুরেশ তাপাকে অনেক করে বোঝালো, এটা নেহাতি একটা কোইন্সিডেন্ট, ব্যাপারটা মিলে গিয়েছে। তার ছেলেকে নিয়ে এই ধরনের ঘটনা ঘটবে কোনো আভাস ছিল না অমিতাভর কাছে। সুরেশ তাপা ম্যানেজারের কথা বিশ্বাস করেনি। একপাশে ছুটি নিয়ে উদাও হয়েছে। এই ঘটনার পর ভীষণ চিন্তায় পড়ে গিয়ে অমিতাভ আমাকে ডেকে পাঠালো। জানতে চাইল এখন ওর কি করা উচিত। কোনটা বুয়ো নয়, বেশ বোঝা যাচ্ছে। বন্ধুকে কি পরামর্শ দিলেন আপনি? অনেকক্ষণ পরে প্রশ্ন করলেন দীপ কাকু। আবির্বাবু বললেন, ইউজুয়ালি যা করা উচিত। বললাম পুলিশকে জানিয়ে দে পুরো ঘটনাটা। আমার যুক্তি মেনে নিল অমিতাভ। বলল, পুলিশের ইনভেস্টিগেশন ভীষণ স্লো, তার আগেই যদি ঘটে যায় কিছু, তুই এক কাজ কর, তোর লকার থেকে জিনিসপত্র বার করে নিয়ে যা। অমিতাভর সাজেশন মেনে নিলাম। বল্ট ভাঙ্গার পরিকল্পনাটা আমাকেও একটু ভয় পাইয়ে দিয়েছিল। বিষ্ণুমূর্তি ছাড়াও আমার স্ত্রীর কিছু গয়নাগাটি লকারে আছে। চুরির আশঙ্কা আছে জেনেও আমি যদি ওগুলো এখানে রেখে দিই, বিপদ হলে আফসোসের শেষ থাকবে না। ঘটনাচক্রে লকারের যে চাবিটা আমার কাছে থাকার কথা অফিস ব্যাগেই ছিল, কারণ কিছুদিন আগে বিষ্ণুমূর্তিটা রাখতে এসেছিলাম। বাড়ি ফিরে চাবিটা আলমারিতে তোলা হয়নি। নিয়মানুযায়ী লকারের একটা চাবি ম্যানেজারের কাছে থাকে। আমি আর অমিতাভ লকার রুমে গিয়ে আমার জিনিসপত্র বার করে নিলাম। তারপর রাস্তায় বেরিয়ে ঘটল এই ঘটনা। থামলেন আবির্বাবু। টানা কথা বলে একটু যেন হাঁফিয়ে গিয়েছেন। দীপকাকু কিন্তু রেস্ট নিতে দিলেন না। বললেন, তার মানে মূর্তির সঙ্গে আপনার কিছু গয়নাও চুরি গিয়েছে? না, যায়নি। লকারের মধ্যেই গয়নাগুলো সাদা রুমালে বাঁধা ছিল। ওটা আমি জামার ভিতরে নিয়েছিলাম। মূর্তিটা নিয়েছিলাম ব্যাগে। নিচের টুটটা উল্টে দীপকাকু বললেন, এখানে এসে একটা ব্যাপার গুলিয়ে গেল। আপনার ব্যাগ যে চুরি করেছে তার টার্গেট গয়নার উপর ছিল নাকি মূর্তির উপর বোঝা যাচ্ছে না। তবে একটা পজিটিভ সাইড আছে, গয়নাগুলো অন্তত বেঁচে গেল। একটু থেমে দীপকাকু জানতে চাইলেন, গয়নার অর্থমূল্য কত হতে পারে? খুব বেশি না, ম্যাক্সিমাম 40-45 হাজার। তেমন কিছু ছিল না। সুমনার বাপের বাড়ি থেকে পাওয়া একটা সীতাহার, এক জোড়া বালা, কিছু আংটি। আমারও বিয়ের আংটি, সোনার বোতাম ছিল। বিশেষ কোনো উৎসব অনুষ্ঠান উপলক্ষে ওগুলো ব্যাংক থেকে নিয়ে আসতাম। আবির্বাবুর কথা শেষ হয়েছে। দীপকাকুর কপালে পড়েছে গভীর দুটো বাজ। হাত দুটো বুকের উপর ছড়িয়ে রেখে তাকিয়ে আছেন মেঝের দিকে। জিনুকে এখন একমাত্র টেনশন, কেসটা দীপকাকু নেবেন তো? গোটা ঘটনা শুনে যা মনে হলো, যথেষ্ট জটিল সমস্যা। দীপকাকুর পছন্দ হওয়া উচিত। দীপকাকু চোখ তুললেন। জিনুকের মনের কথাই প্রতিফলিত হলো ওর মুখে। ইন্টারেস্টিং কেস, এটা সলভ করার চেষ্টা করব আমি। এখন অবধি সব শুনে যা বুঝলাম, কেসটা খুব চড়ানো চিটানো অবস্থায় পড়ে আছে। যুগসূত্র পাওয়া গেছে একটাই, সেটা হলো বাইক আরোহী যে চুরি করেছে আপনার ব্যাগ, অপহরণ করার চেষ্টা করেছে সুরেশ তাপার ছেলেকে। দীপকাকুর কথা শেষ হতেই জিনুক বলল, কিন্তু দুটো কাজ যে একই ব্যক্তি করেছে সেটা নিশ্চিত করে বলা যাবে না। তবে দুটো অপরাধের ক্ষেত্রে বাইক ব্যবহার হয়েছে, এই কমন ফ্যাক্টরটা ফেলে দেওয়ার নয়, বললেন দীপকাকু। আবির্বাবু একবার জিনুককে দেখছেন আর একবার দীপকাকুকে। বলে উঠলেন, একটু ইন্টারাপ্ট করছি। দীপকাকুর দিকে তাকিয়ে বললেন কথাটা। জিনুককে একবার দেখে নিয়ে দীপকাকুকে জিজ্ঞেস করলেন, আপনার বাইজি কি ইনভেস্টিগেশনে সাহায্য করে আপনাকে? আই মিন, ও কি আপনার অ্যাসিস্ট্যান্ট? দীপকাকু বেশ অবাক হলেন। বললেন, হ্যাঁ। কেন, ও আপনাকে বলেনি? না, সেরকম কিছু বলেনি। বলার মতো সিচুয়েশন ছিল না। রাস্তায় দাঁড়িয়ে কথা হচ্ছিল আমাদের। আপনার কার্ডটা দিয়ে বলেছিল আমার কাকার সঙ্গে দেখা করতে পারেন। দীপকাকু মিটিমিটি হাসলেন। বললেন, আমার এক সময়ের পাড়াতুতো দাদা রজতদার মেয়ে জিনু এক প্রকার জোর করেই আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছিল। এখন অবশ্য ওকে এড়ানো মুশকিল। বেশ কটা ক্রিটিক্যাল কেসে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। আবির্বাবু বললেন, ভালো, খুব ভালো। এই ভালো মানেটা ঠিক বুঝে উঠতে পারল না জিনু। এত অল্প বয়সে একজন পেশাদার ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য প্রশংসা করছেন, নাকি দীপকাকুর হয়ে সেদিন যে মার্কেটিং কার্ড দেওয়া করেছিল সেটাকে বাহবা দিচ্ছেন? কি একটু ভেবে নিয়ে দীপকাকু আবির্বাবুকে জিজ্ঞেস করলেন, চুরির ঘটনাটা কি আপনার ম্যানেজার বন্ধুকে জানিয়েছেন? না। কেন? জানিয়ে কি হবে? ও তো কিছু করতে পারবে না।
মাঝখান থেকে ঘটনাটা জানাজানি হবে। কোনোভাবে যদি কথাটা জেঠুমনির কানে যায় ভীষণ কষ্ট পাবেন। ভরসা করে জিনিসটা আমাকে দিয়েছিলেন, বিশ্বাসটা রাখতে পারলাম না বলে একটু থামলেন আবিরবাবু। ফের শুরু করলেন, পৈতৃক সূত্রে জিনিসটা যখন পেয়েছিলাম খুবই সামান্য মনে হয়েছিল। হারিয়ে যাওয়ার পর বুঝতে পারছি ওটা কত দামি। মা বাবা দুজনেই মারা গিয়েছেন, নিজেদের বাড়িতেও থাকি না আমি। বাগাবাগির পর ওই বাড়িটাও রইল না আমার। বিষ্ণুমূর্তিটাই ছিল আমার একমাত্র পারিবারিক পরিচয়। ওটা চুরি যাওয়ার পর থেকে নিজেকে শিকড়হীন বিচ্ছিন্ন এক মানুষ মনে হচ্ছে। আবিরবাবুর অনুভূতিটা ঝিনুককে বেশ স্পর্শ করল। দীপকাকুর যেন বিকার নেই। কেজো গলায় জানতে চাইলেন, বল্ট লুটের চক্রান্তটা আপনার বন্ধু কি পুলিশে জানিয়েছেন? বলতে পারছি না। ওই যে ব্যাংক থেকে মূর্তিটা নিয়ে বেরিয়েছিলাম, তারপর আর ওর সঙ্গে যোগাযোগ করা হয়নি। আবিরবাবুর কথার পর দীপকাকু মাথা নিচু করে কি যেন একটা ভেবে নিলেন। মুখ তুলে বললেন, ঠিক আছে, আমাদের ইনভেস্টিগেশন শুরু হবে ব্যাংক থেকে। কাল বিকেল 5টায় ব্যাংকের সামনে থাকবেন, আমি পৌঁছে যাব। আবিরবাবু একটু সংকোচের সঙ্গে বললেন, আপনার অ্যাডভান্সের অ্যামাউন্টটা যদি বলেন, কালই চেকটা দিয়ে দেব। আপনার ইচ্ছে মতো কিছু দেবেন, বললেন দীপকাকু। হঠাৎ এই উদারতায় ঝিনুক যথেষ্ট বিস্মিত হল। ঠিক আছে বলে দরজার দিকে ঘুরে গেলেন আবিরবাবু। ঝিনুক বলল, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখুন। নেওয়া ছিল না। আবিরবাবু নিজের কার্ড ঝিনুককে দিয়ে পায়ে পায়ে গড় ছাড়লেন। ঝিনুক এবার দীপকাকুর দিকে ফিরল। সে কি, আবার যে উঠে গেছেন বোর্ডের সামনে, মনোনিবেশ করেছেন আগের সেই অঙ্কে। ঝিনুকের কেন জানি মনে হলো আবিরবাবুর কাজটা যথাযোগ্য গুরুত্ব দিচ্ছেন না দীপকাকু। কিন্তু কেন? প্রশ্নটা ঘুরিয়ে তুলল ঝিনুক। অ্যাডভান্সের ব্যাপারে হঠাৎ আপনি এত উদার হলেন কেন? ঠিক বুঝতে পারলাম না। বোর্ড থেকে মুখ ঘুরিয়ে দীপকাকু ঝিনুকের দিকে তাকালেন। টুটে হালকা হাসি। বললেন, আবিরবাবুর কাজটা মনে হচ্ছে এই অঙ্কটার চেয়েও সরল। আবার সেটা নাও হতে পারে। আসলে কেসটার মেরিট আমি এখনো বুঝে উঠতে পারিনি, তাই টাকা পয়সার ব্যাপারটা ঠিক করা যাচ্ছে। এমনও হতে পারে কেসটা আগামীকালই সলভ হয়ে গেল বলে দীপকাকু ফের বোর্ডের দিকে ঘুরে গেলেন। যদি দীপকাকুর প্রত্যাশা সত্যি হয়, ঝিনুক খুব হতাশ হবে। কতদিন পর একটা কেস এলো, শুনে তো মনে হচ্ছিল বেশ জটিল সমস্যা। দীপকাকু কেন হালকা করে দেখছেন কে জানে। ঝিনুক এবার আসল কথা এলো, আমিও কাল ব্যাংকের সামনে থাকছি তো। না, 4টার সময় বাড়িতে রেডি থেকো, আমি তুলে নেব। তার আগে একটা হোমওয়ার্ক করতে হবে। আবিরবাবু এখানে যা বলে গেলেন সবিস্তার নোটবুকে লিখবে, তারপর পয়েন্ট আউট করবে ওর কথার মধ্যে কি কি অসঙ্গতি আছে। তোমাদের বাড়ি গিয়ে আমি প্রথমে তোমার নোটবুক দেখব, যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তবেই নিয়ে যাব ব্যাংকে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো ঝিনুক। বলল, ঠিক আছে, তাই হবে। আমি তাহলে আসি এখন। ঝিনুকের দিকে না তাকিয়ে বললেন দীপকা। তখনই ঘরে ঢুকলো একটি ছেলে। আগে কখনো না দেখলো। ঝিনুক চেহারা দেখে নিশ্চিত হলো এই হচ্ছে অর্ণব। অবিকল ভালো স্টুডেন্ট মার্কা চেহারা, চোখে চশমা। ঝিনুক আরও একটা বিষয়ে শিওর হলো, অর্ণবের চশমাটা অচিরেই দীপকাকুর চশমার মতো মোটা কাচের হয়ে যাবে। কাকু, অঙ্কটা হয়েছে? জানতে চাইল অর্ণব। দীপকাকু এতক্ষণ ওকে খেয়াল করেননি। গলা শুনে বিপুল উৎসাহে গাড় ফেরালেন। আরে এসো অর্ণব, মিলিয়ে দিয়েছি তোমার অঙ্ক। বোর্ডে 16 নিচে দীপকাকু গস গস করে লিখলেন 31486। ঝিনুক মাথামুন্ডু কিছুই বুঝল না। অর্ণব বলল, কারেক্ট। কি করে পারলেন? আগে কখনো করেছেন এ ধরনের অঙ্ক? না, করিনি। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। অর্ণব বলল, সত্যি আপনি জিনিয়াস। দেখি স্টেপ ওয়াইজ অঙ্কটা কিভাবে করেছে। ঘরে যে আরেকটা প্রাণী মানে ঝিনুক আছে, দুজনের কারো খেয়াল নেই। বোর্ডের উপর ঝুঁকে পড়েছেন দুজনেই। অর্ণবের সঙ্গে আলাপ করানোর সৌজন্যটুকু দেখাচ্ছেন না দীপকাকু। খুবই অপমানিত বোধ করছে ঝিনুক। অনাহুত মনে হচ্ছে নিজেকে। খুব একটা রেগে উঠতে পারছে না। অদ্ভুত একটা আশঙ্কা ঘিরে তাকে। দীপকাকু বোধ হয়ে অর্ণবকেই সহকারী হিসেবে বেছে নেবেন এবার থেকে। অর্ণবের তুলনায় ঝিনুক খুবই সাধারণ বুদ্ধির মেয়ে। গলা বাড়ি হয়ে আসছে। বাই এনি চান্স চোখ থেকে জল গড়িয়ে পড়ে সেই বয়ে ঝিনুক তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনতে পেল 2 অঙ্কবিদের হাসি। সামনে অঙ্ক নিয়ে মানুষ কি করে যে হাসে কে জানে। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।